আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এই যে সামনের সারিতে যে ভদ্রলোক বৃদ্ধ বসে আছেন, ওনাদের নিরলর প্রচেষ্টা। ওনারা একদিন হঠাৎ করে আমার অফিসে গিয়ে চা খাইছেন। ওনারা একটা দাবি জানাইছেন যে আপনি একদিন আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন। আমি ওনাদের আন্তরিকতা দেখে বললাম যে আমি অবশ্যই যাব। আমি ওনাদেরকে বুধবারে, ওই দিন মনে আছে আমার বুধবার টাইম দিয়েছিলাম, সম্ভবত ওনারা রবিবারে গিয়েছিলেন। আমি বুধবারে আসছি। আসার পরে দেখলাম যে না, আসলেই এখানে অনেক কিছুই অভাব। যেটা আমি এজ এন UHNDFPO আমি যা যা দিতে পারি, আমার স্টকে যা ছিল আমরা সাথে সাথে এটা দিয়ে দিয়েছি। তো বাকি যে কিছু জিনিস আছে এগুলো আসলে একটা জাতীয় ইস্যু। যেমন হচ্ছে আপনাদের এখানে একজন MBBS ডাক্তার নাই, দীর্ঘদিন ছিলেন একটা সময়। আপনারা আমার এক চাস্তো ভাই জাবেদ জিল্লুল বাড়ি ভাই ছিলেন, এখন উনি হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এখানে আমার ব্যাচমেট, আমার জুনিয়র, যদিও আমার 33 BCS আমার ব্যাচমেট মিঠন ছিল, সেও কিন্তু 2-3 বছর এখানে সার্ভিস দিয়েছে। তারপরে মঈন ভাইকে আমি পাইনি। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখন অবস্থা এমন দাঁড়াইছে যে একজনের যদি পোস্টিং হয়, তার পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়া থাকে। এই মুহূর্তে আমার পুরোলায় যে 7 জন মেডিকেল অফিসার এসেছেন, প্রত্যেকেরই পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়া। জাস্ট 2 বছর যাবে, এরা সবাই কিন্তু মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে যাবে। এটা সরকারের নিয়ম। আগে একটা সময় দেখা গেছে যে একজন মেডিকেল অফিসার আসলে 10 বছর 15 বছর থাকছেন, কারণ ওনাদের পোস্ট গ্রাজুয়েশনের চিন্তা ছিল না। পরবর্তী প্রমোশন 10-12 বছরের আগে হয় নাই। আমি নিজেই UHNDFPO হয়েছি 11তম বছর বয়সে এসে। কারণ আমারও যদি পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়া থাকতো, আমি কিন্তু ওই 2016 সালেই চলে যেতাম। তো এরকম আর কেউ কিন্তু এইভাবে বসে থাকে না, যার ফলে খুব দ্রুত ট্রান্সফার হয়ে যায়। পরবর্তী যতদিন পর্যন্ত নিয়োগ না আসতেছে, আমরা আসলে আপনাদেরকে আশ্বাস দিতে পারবো। কারণ আগামীকালই আমাদের একটা মিটিং আছে। আমি সিভিল সার্জন স্যারকে বলবো, যদি স্যার সদয় হন এবং কোনোভাবেই আমাদের উপর চাপ তৈরি না করেন, সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের যে মেডিকেল অফিসার আছে তাদেরকে একদিন হইলে একদিন, 2 দিন হইলে 2 দিন আমার 5টা সাব সেন্টারে আমি দেওয়ার আমার পার্সোনাল ইচ্ছা আছে। কিন্তু সমস্যা যেটা হলো, এই 7 জনের মধ্যে 4 জন তো আমার চলেই যায় শুধুমাত্র ইমার্জেন্সি রুস্টার মেনটেন করতে। অর্থাৎ একজনে সকালের ডিউটি করবেন ইমার্জেন্সি এবং ইনডোর, আপনারা দেখেন যারা যান। একজনে ইভিনিং ডিউটি করবেন 3টা থেকে রাত 9টা পর্যন্ত, আর একজন রাত 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত নাইট ডিউটি করবেন। এই তো লাগলো 3 জন। আর যে আগের দিন নাইট ডিউটি করছে সে পরের দিন ডে অফ পাবে, 12 ঘন্টা ডিউটির পরে তার ডে অফ পাবে। এই ইমার্জেন্সি রুস্টার মেনটেন করতে আমার চলে যায় 4 জন, আর তাকে ডাক্তার মাত্র 3 জন। ছুটি ছাটা বাদই দিলাম, এই 3 জনকে 3টা রুমে বসাইলে অন্তত MBBS ডাক্তারের সার্ভিসটা উপজেলা লেভেলে মানুষ পায়। কারণ হচ্ছে আমার সাব সেন্টারে অন্তত সেকমো আছেন, কিন্তু উপজেলায় গিয়ে যদি আবার সেকমোর চিকিৎসা মানুষজন নিতে হয়, এটা আমাদের জন্য তো কষ্টের। তারপর আমার চেষ্টা থাকবে, যদি ওইখান থেকে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারি। কারণ হচ্ছে ওইখানে MBBS ডাক্তার না পাইলে এখানে কিন্তু সাংবাদিকবৃন্দ বা হয়তো আরো এলিট শ্রেণীর মানুষ কম আসে, তো ওইখানে তো আরো বেশি যায়। গিয়ে যখন দেখবো ওই সেকমোরই চিকিৎসা তার নেওয়া লাগতেছে, ওইখানে গিয়ে কমপ্লেইন বেশি হয়ে যায়। এবং ওই কমপ্লেইনটা আপনারা হয়তো অনেকে আমাকে ফোন দেন, তো ওই কমপ্লেইন আমার কাছে না এসে সরাসরি সিভিল সার্জন অথবা ডিভিশনাল ডাইরেক্টরের কাছে চলে যায়। তখন দেখা যাচ্ছে যে আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি, যে হার্ট না বাঁচাইয়া তুমি আঙ্গুল বাঁচাইতেছো, এই অবস্থা কেন? এই প্রশ্নের যাতে সম্মুখীন না হই, আমি স্যারের সাথে আলাপ করবো আগামীকালই। তারপরে যদি স্যার আমাদেরকে একটা নির্দেশ দেন, আমি আপনাদের এখানে চেষ্টা করবো একজনকে পাঠানো। হয়তো 6 দিন তো আর সম্ভব হবে না, সপ্তাহে 2 দিন হোক, 1 দিন হোক, আমি আমার আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ।